নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শিউলির সাথে গল্প চ্যানেলে আজ থেকে শুরু হচ্ছে শারদীয়ার গল্প সিরিজ। এই সিরিজের প্রথম গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোকুলের বউ। গল্পটা শুনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গোকুলের বউ। অনেক ভেবেচিন্তে গোকুল তার ডান হাতখানার নাম রাখল পশুপতি, বাঁ হাতখানার নাম দিল বিষ্ণুপদ, ডান পায়ের নামকরণ করল গুরুচরণ, আর বাঁ পা হল গে হরিচরণ। নাম রাখার পর আশ্বস্তিটা একটু কমল তার, নইলে ভারী একা একা লাগছিল কটা দিন। এখন আর ততটা লাগছে না। চারটে বন্ধু মানুষ থাকলে অনেকটা ভরসা হয়। বউ তিত্তিরি কলের মিস্ত্রি গোবিন্দের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকেই গোকুলের নানা রকম ভাব হতে লেগেছিল। প্রথমটায় মাথায় রক্ত উঠে গেল। সে কি চণ্ড রাগ বাবা! নিজের হাত পা কামড়াতে ইচ্ছে করে, বাসনপত্তর আছড়ে ভাঙতে ইচ্ছে হয়, খুন খারাপি করতে ইচ্ছে যায়, পারলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। নিজের হাত পা কামড়াতে গিয়ে তেমন জুত হলো না, ভাঙার মতো বাসনপত্তরই বা তার কই। খুন করার মতো লোকই বা সে পাবে কোথায়? আর গলায় ফাঁস দিয়েই বা হবে কোন লবডঙ্কা? শুধু কটা দিন একা একা রাগে ফুঁসল গোকুল, কিন্তু একা একা রাগ পুষে সুখ নেই। তাই রাগটা কিছুদিন পরে ঘেউ ঘেউ করে একসময় মাদি কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। তারপর আসতে লাগলো দুঃখ। আর সে কি দুঃখ বাবা! তার ছোট বাসাটাও যেন অকুল পাথার মনে হয়। একটা টু দিলে যেন 10টা করুণ টু ফিরে আসে। মাঝে মাঝে চোখে জল অবধি চলে আসে। কখনো নিজেকে উজবুক, আহাম্মক, ম্যান্তামারা, অলম্বুস বলে মনে হয়। 5 দিনের মাথায় এক দুপুরে বুক চিতিয়ে সে মনে মনে বলছিল, আমি গোবিন্দর চেয়ে কম কিসে? বড় যে গোবিন্দর সঙ্গে লটকালি। গোবিন্দর তো দাঁত উঁচু, গোবিন্দর তো গায়ের রং তামাটে, কালোই বলা যায়। গোবিন্দ তো লোকের কাছে চেয়ে চিনতে বিড়ি খায়। গোবিন্দ তো আমার চেয়ে অন্তত 5-7 বছরের বড়ই হবে, বুড়োই বলা যায়। গোবিন্দর বগল থেকে তো পচা কাঁঠালের গন্ধ বেরোয়। গোবিন্দর সঙ্গে কি তিত্তিরিকে কখনো মানায়? এই সময়ে কে যেন নিচু গলায় বলে ওঠে, যাই বলো বাপু, গোবিন্দ কিন্তু তোমার চেয়ে অন্তত আধ হাত লম্বা। ধর্মর করে উঠে বসল গোকুল। কে বলল কথাটা? কার এত বড় বুকের পাটা? সেই গলাটাই আবার বলে ওঠে, আমি পশুপতি, তোমার ডান হাত। তোমার সঙ্গে লেগে আছি বলেই মিছে কথা কইতে পারবো না বাপু। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার বাঁ হাতও বিষ্ণুপদও বলে উঠল, কিছু মনে করো না বাপু। গোবিন্দর দাঁত একটু উঁচু মতো হলেও বেশ ঝকঝকে, আর গোবিন্দর বগল থেকে মোটেই পচা কাঁঠালের গন্ধ বেরোয় না, বরং কাঁঠালি চাপার গন্ধ বেরোয়। আমার তো বেশ লাগে, বরং তোমার বগলেই জুতো শুকতলার গন্ধ। ওয়াক্থু! একটা গলা খাকারি শোনা গেল। গুরুচরণ গলাটা ঝেড়ে ছুঁড়ে বলল, সত্যি কথা বলবো তাতে ভয় কিসের? গোবিন্দ মোটেও কালো নয়, বরং ফর্সার দিকেই, আর মোটেই চেয়ে চিনতে বিড়ি খায় না, নিজের পয়সায় সিগারেট খায়। হরিচরণই বা বাকি থাকে কেন? এতক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ তেড়ে উঠে বলে, আর চুপ করে থাকা গেল না হে, মুখ খুলতেই হলো। গোবিন্দ তোমার চেয়ে কোন হিসেবে বয়সে বড় হলো বলো তো? সেই ক্লাস 1 থেকে তোমরা এক ক্লাসে, ক্লাস 8-এ ফেল মেরে তুমি স্কুল থেকে সটকালে, আর গোবিন্দ মাধ্যমিক পাস।
তিত্তিরিকে তো তার পাশেই বেশি মানায় বলে আমার ধারণা। ভারী হতভম্ব হয়ে গেল গোকুল। বলল, তোরা আমার বন্ধু না শত্রুর? চারজন সমস্বরে বলে, আমরা তোমার বন্ধুই, কিন্তু ন্যায্য কথা বলতে ছাড়বো না বাপু। বুড়ি মাটা বেঁচে থাকলেও না হয় হতো, একটা পাহারাদার ছিল, কিন্তু এই গত শিবরাত্রির পর মাটাও টুকুস করে মরে যাওয়ায় আরও চিত্তির। তার বিয়ের বয়স 2.5 বছর, আর ওই 2.5 বছরে তিত্তিরির সঙ্গে ভারী ভাব ভালোবাসা হয়ে গিয়েছিল তার। একেবারে আমে দুধে মিশে গেলে যেমনটা হয়। জাহাবাজ মেয়ে ছেলে বটে, তলে তলে যে গোবিন্দর সঙ্গে ষাট চলছিল তা একটুও বুঝতে দেয়নি। একদিন দুপুরে তেতে পুড়ে বাড়ি ফিরে দেখল সব ফক্কা। সে একটা মাত্র বউকেই বশীকরণ করতে পারল না, আর কানাই মিস্ত্রির দুটো খোঁটায় বাঁধা গরুর মতো পোষমানা বউ। একের বেশি বিয়ে নাকি করতে নেই, আইনে নাকি আটকায়। তা কানাই মিস্ত্রির তো আটক বাধক কিছুই হলো না বাপু। দুটো গোলগাল ট্যাপাটোপা বউ যেমন মুখ বুঝে দিব্যি সংসার সামাল দিচ্ছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। ঝগড়াঝাটি যে হয় না তা নয়, তবু একসঙ্গে আছেও তো। তিত্তিরের মতো গোবিন্দ হেন হক্করের সঙ্গে পালিয়ে যায়নি তো। তাকে দেখেই বড় গিন্নি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, না বলে কয়ে 4 দিন কামাই দিলে যে বড়, ছিষ্টির কাজ পড়ে আছে, করে কে রে পোড়ার মুখ? অজুহাত হিসেবে বাহাতে একটা ন্যাকড়া জড়িয়েই এসেছে গোকুল। একেবারে মাটির মানুষটি হয়ে মিঠে গলায় বলল, আজ্ঞে বিষ্ণুপদর একটু চোট হয়েছিল কি না, সেই জন্যই আশা হয়ে ওঠেনি। আমলো যা, বিষ্ণুপদটা আবার কে? আর তার চোট হলে তোকেই বা কামাই করতে হবে কেন? আজ্ঞে বিষ্ণুপদ আমারই বাঁ হাতটার নাম কি না? বড় গিন্নি একটু হাঁ হয়ে চেয়ে থাকে। বলেন, বটে, তোর আবার হাত পায়েরও নাম আছে নাকি? বিনয় বিগলিত হয়ে গোকুল বলে, তার নেই। আমার ডান হাতের নাম পশুপতি, ডান পায়ের নাম গুরুচরণ, আর বাঁ পায়ের নাম হলো গে হরিচরণ। তোর মাথার তো বেশ দোষ আছে দেখছি। আছে, গোকুল জানে তার মাথার দোষ আছে। শুধু মাথায় বা কেন, শরীরের আরও নানা জায়গাতেও দোষ আছে নিশ্চয়ই, নইলে বউ পালাবে কেন? বিনয়ের সঙ্গেই বলল, আজ্ঞে তা আছে একটু। ছোট তরফের বছর 10 বয়সী ছেলে বিল্টু বারান্দায় বসে মাখন মাখানো পাউরুটি খাচ্ছিল। ভারী আহ্লাদের গলায় বলে উঠল, দারুণ আইডিয়া, আজ থেকে আমারও ডান হাত হলো জলুই, বাঁ হাত মোহাম্মদ আলী, ডান পা পেলে আর বাঁ পা মারাদোনা। আজই সবাইকেই বলে দিচ্ছি। কাজ মেলাই, বাগান চৌরস করা আছে, গোয়াল সাফ করা আছে, ঝুলঝাড়া আছে, তবে এখন আর তেমন গায়ে লাগে না। সে তো এখন আর একা নয়, তারা 5 জন, 2 হাত, 2 পা, আর সে স্বয়ং গোকুল। আজকাল 4 স্যাঙাতের সঙ্গে নানা কথাবার্তাও হয় তার। গোয়ালঘরের কাজ সেরে যখন একটু ফাঁকে গিয়ে ঝিকে গাছটার তলায় বসে একটা বিড়ি ধরানোর উদ্যোগ করেছে, তখনই পশুপতি দেশলাইটা একটু নাড়াচাড়া করে বলল, যাই বলো, কাজটা তোমার ভেড়ুয়ার মতোই হলো, কিন্তু উচিত ছিল তিত্তিরির চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে আনা। মেয়ে মানুষকে দাবিয়ে রাখতে হলে কলজের জোর লাগে। গোকুল উদাস গলায় বলে, লাভ নেই রে, বউ একবার পরহস্তগত হলে আর কি ফেরত হয়? বিষ্ণুপদ ফোঁস করে বলে ওঠে, তোমার লেজ তো 2 পায়ের ফাঁকে ঢুকে গেছে দেখছি। একবার ঝাঁকি মেরে ওঠা উচিত ছিল তোমার। আসল কথা কবুল করলেই তো হয় যে তুমি তিত্তিরিকে গোবিন্দর কাছে বেচে দিয়েছ। উত্তেজিত হয়ে গোকুল বলে, খবরদার, মুখ সামলে, মুখ সামলে। বিষ্ণুপদ খ্যাক খ্যাক করে একটু হেসে বলে, সত্যি কথা বলেছি বলে তো, তাই তোমার আতে লেগেছে। গুরুচরণ মুখ তুলে বলে, আতে লাগারই কথা। কানাই মিস্ত্রির কাছে তোমার 3 বিঘে জমি বাঁধা ছিল, সেটা ছাড়াতে ভালো মানুষের পো গোবিন্দ যে তোমাকে লাখখানেক টাকা হাওলাত দিয়েছিল, তা দিয়ে তুমি কি করেছিলে মনে নেই?
বলভদ্রের আড্ডায় জুয়ো খেলে উড়িয়ে দিয়েছিলে। এখন যদি গোবিন্দ তোমার গলায় গামছা দিয়ে টাকা আদায় করতে চায়, তাহলে তো অথই জলে পড়বে বাপু। গোকুল ফুঁসে উঠে বলে, মোটেই আমি জুয়ারি নই। টাকাটা একটু বাড়িয়ে নেওয়ার জন্যই জুয়ায় লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু কপাল খারাপ বললে সব গচ্চা গেছে। হরিচরণ ফুট কেটে বলে ওঠে, জমিটা ছাড়াতে পারলে আজ কিন্তু তোমার এই দুর্দশা হতো না। হে গোকুল, এখন কানাই মিস্ত্রির কর্জ শোধ দিতে তোমাকে চাকরের অধম খাটতে হচ্ছে। আমারও সন্দেহ হয় তুমি ফাঁদে পড়ে বউকে বেচে দিয়েছ, নইলে তিত্তিরিকে খুঁজে বের করতে তোমার এত গড়িমসি কেন? তোমার যেন গা নেই? অন্তত পুলিশের কাছে একটা এত্তেলা দিয়ে রাখতে তো পারতে। গোকুল একটু মিইয়ে গিয়ে মিনমিন করে বলে, তোমরা বন্ধু মানুষ হয়ে এভাবে আমার পিছুতে লাগবে জানলে কোন শালা তোমাদেরকে ইয়ার বন্ধু বানাতো? পুলিশের কাছে এত্তেলা দেওয়া কি সোজা? তারা কি আমাদের মতো মনীষীকে পোকামাকড়ের অধিক মনে করে? তা গোবিন্দ যে তার বন্ধু ছিল তা না মেনে উপায় নেই। একেবারে ন্যাংটাবেলার বন্ধু। এও মানতে হবে যে গোবিন্দ তার বেশ কিছু উপকারও করেছে। তা বলে সেই উপকারের শোধ কি এইভাবে নিতে আছে? বড়বাবু চোখ পাকিয়ে কঠিন মুখ করে বললেন, বউ পালিয়েছে নাকি মেরে পুঁতে দিয়েছিস? আগে সে বৃত্তান্ত নয় বড়বাবু, সত্যিই পালিয়েছে। কাউকে বিশ্বাস নেই। যা বৌমারা চলছে চারিদিকে। তোর বউয়ের নাম কি? বয়স কত? ফটো আছে? আগে তিত্তিরি মণ্ডল। বয়স 19-20 হবে। মোবাইলে ফটো আছে। সব ওই বাইরের ঘরে ছোটবাবুর কাছে জমা করে দিয়ে যা। বলি, বউকে কিলতি নাকি? আগে না বড়বাবু, নতুন বউ ভারী আদরেই ছিল। আদরে একেবারে নালঝল গড়াচ্ছে। শালা নেকু মাস্টার, পরে যদি শুনিতি যে তুই কিলতি, তাহলে 5 মোড়া করে ধরে এনে উল্টো করে ঝুলিয়ে লাঠি পেটা করব, মনে থাকে জানো। আগে মা গালির দিব্যি। কার সঙ্গে পালিয়েছে বললি? আগে গোবিন্দ পুরকাইত। সেটা আবার কে? আগে আমারই বন্ধু মানুষ, কিন্তু আজকাল কাউকে বিশ্বাস নেই কি না? তুই তো দেখছি ভারী জ্ঞানী লোক রে। তা জ্ঞান এত দেরিতে হলো কেন? বলি, বউকে ঠান্ডা করতে পারতিস না নাকি কোমরের জোর নেই? বউকে ঠান্ডা করতে না পারলে তো পালাবেই। মরদ হতে না পারলে এখন কান্নাকাটি করে লাভ আছে কিছু? বেশ করেছে, অন্যের সঙ্গে ভেগেছে। পুরুষাঙ্গের জোর নেই, নাকি কান্না কাঁদতে এসেছে। যা যা বেরো। যে আজ্ঞে বলে মেঝেই বসা অবস্থা থেকে উঠতে যাচ্ছিল গোকুল। বড়বাবু জিজ্ঞেস করলেন, কি করিস যেন তুই? আগে চাষবাস ছিল একটু, এখন কানাই মিস্ত্রির গুদামের ম্যানেজার। বলিস কি, তুই ম্যানেজার? তবে তো তুই মস্ত লোক রে। সেরকম কিছু নয় বড়বাবু, ওই আউন্তি জাউন্তি মালের হিসেব রাখতে হয় আর কি। তাছাড়া বাড়িতে গিন্নিমার 5 মাস খাটা আছে। রাতের পাহারাদার মদন খটিক বা যদু ঘরামি কামাই করলে গুদামে রাত পাহারাও দিতে হয়। নাইট ডিউটি। কাঁচা বয়সের বউ ঘরে ফেলে নাইট ডিউটি? তবে তো ওসব হবেই। বাড়িতে তোর আর কে কে আছে? আগে কেউ নেই। তাহলে তো বউ ভেগে যাবেই। বলি, তোর সঙ্গে তোর বউয়ের যে বিয়ে হয়েছিল তার কোনো প্রমাণ আছে? আগে বন্ধু বান্ধবরা সাক্ষী দেবে। শুধু সাক্ষীতে কি হয় রে? লিখিত পড়িত কিছু আছে? আগে না। তোর বউ যদি বলে তোর সঙ্গে তার মোটে বিয়েই হয়নি, তাহলে? অত বড় মিছে কথাটা বলতে পারবে? তা পারবে না কেন? বড্ড কাঁচা কাজ করে ফেলিস তোরা। এখন আঙুল চুষগে যা। তবে কি কাজ হবে না বড়বাবু? তা কিছু বলা যাচ্ছে না। এ হলো মেয়ে ছেলেদের যুগ, তারা যা বলবে তাই হবে। এখন বিদায় হতো। তোর সঙ্গে অনেক বকবক করা হয়েছে, খামোখা সময় নষ্ট। থানার বাইরে বাঁশের বেড়া আর টিনের ছাউনিওয়ালা একটা গরিব গোছের চায়ের দোকানের বেঞ্চে বসে যখন 4 কোয়ার্টার পাউরুটি খাচ্ছিল গোকুল, তখনও তার হতভম্ব ভাবটা যায়নি। জীবনে সে কখনো থানা পুলিশের ছায়াও মাড়ায়নি। দারোগা পুলিশকে সে বরাবর জমের মতো ভয় পেয়ে এসেছে।
কিন্তু আজ সকালে সবে ঘুমের চটকটা ভেঙেছে, অমনি কে বা কারা যেন হুড়ো দিয়ে উঠল, ওঠো ওঠো, উঠে পড়ো হে, অমন নবাব নন্দনের মতো আড়মোড়া ভাঙলে চলবে না, বিস্তর কাজ পড়ে রয়েছে, যেতে দেরি করলে চলবে না হে। ভ্যাবাচাকা খেয়ে গোকুল উঠতেই যাচ্ছিল, তখন আচমকা হ্যাঁচকা টান দিয়ে কারা যেন তাকে দাঁড় করালো। একটু চৈতন্য হতেই সে বুঝল এরা হচ্ছে পশুপতি আর বিষ্ণুপদ। নিমক হারাম, বিশ্বাসঘাতক। আহা, করো কি করো কি বলে সে একটু উল্টো বাগে টানা হ্যাচড়া করেছিল, কিন্তু লাভ হয়নি। দুজন মিলে তাকে পাছড়ে ধরে কুয়োতলায় নিয়ে গিয়ে ফেলল। অগত্যা দাঁতন করে হাপুস হুপুস করে 4টি পান্তা খেয়ে জামা কাপড় পরতে হলো। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তা কোথায় যেতে হবে বাপু? পশুপতি দাঁত কিড়মির করে ধমক দিয়ে বলল, কোথায় আবার? থানায়। ওরে বাপরে বাপ, সে আমি মরে গেলেও পারবো না, আমাকে ক্ষমা দাও ভাই, থানা পুলিশ বড় ভয়ঙ্কর জিনিস। বিষ্ণুপদ তার মাথার পিছনে একটা চাটি মেরে বলল, তা বললে হবে কেন? থানা পুলিশকে এত ভয়? আর যখন তিত্তিরি আর গোবিন্দকে বান মারার জন্য হাবু কাপালিকের কাছে গিয়েছিলে তখন ভয়ডর কোথায় ছিল বাপু? লজ্জা ঘেন্না বলেও তো কিছু আছে তোমার মধ্যে? তোমার মতো পাষণ্ড দুনিয়ার খুঁজে পাওয়া শক্ত। আহা, বানটান মারা তো ফক্কিকারি জিনিস, ওতে কি কাজ হয়? তবে গিয়েছিলে কেন? মনে পাপ ছিল বলেই তো গিয়েছিলে। আহা, রাগের মাথায় কি করেছি তা কি ধরতে আছে? শেষ অবধি তো আর হাবুর সঙ্গে করার করে আসিনি, আর বানও মারার হয়নি। সেটা কেন হয়নি তা আমরা খুব জানি। হাবু কাপালিক বলেছিল, যদি রক্ত আমাশায় মারতে চাস তবে 5,000 টাকা, জ্বর বিকারে মারতে হলে 15,000, আর রক্তবমিতে মারতে হলে 25,000, আর বজ্রাঘাতে হলে একটু তাড়াতাড়ি হবে 50,000। মনে নেই? তুমি তো রক্তবমিতেও রাজিও ছিলে, দরাদরি করে 10,000-এ নামানোর জন্য ঝুলোঝুলি করনি? তা করেছিলাম ভাই, এই নাক কান মলছি, আর ওরকম ধারা করব না। কিন্তু আমাকে থানায় যেতে বলো না ভায়া, থানার নামে আমার আজ শুকিয়ে গেছে। পশুপতি বলল, শুধু হাবু কাপালিক কেন, তুমি তো চুক্তি খুনি আর রাখাল পালথিকেও ধরাধরি করেছিলে। রাখাল বলেছিল 2টো লাশ নামাতে 2 লাখ নেবে, তুমি নিমরাজি হয়েও ছিলে। তারপর রাখাল যখন শুনল যে দুজনে পালিয়ে গেছে তখন পিছিয়ে গিয়েছিল, বলেছিল কাউকে খুঁজে বের করে মারার সময় আমার নেই, ভিকটিমকে সামনে এনে দাও, লাশ নামিয়ে দিচ্ছি, ওই 2 লাখ টাকা মনে আছে? গোকুল কাঁদো কাঁদো হয়ে বলল, তখন কি আমার মাথা ঠিক ছিল? কি করতে কি করে ফেলেছি, ওসব কি ধরতে আছে? থানা পুলিশের নামে আমার বুক ধরফর করছে ভাই, দোহাই তোমাদের, পায়ে পড়ছি, আমাকে থানায় যেতে বলো না, হার্ট ফেল হয়ে যাবে। হার্ট ফেল হলে হবে, থানায় তোমাকে যেতে হবেই। বিষ্ণুপদ হাঁক দিয়ে বলল, ওরে গুরুচরণ আর হরিচরণ, তোরা করছিস কি? মালটাকে কাঁধে নিয়ে রওনা হয়ে পড়, এক্কেবারে বড়বাবুর সামনে নিয়ে গিয়ে ফেলবি। সঙ্গে সঙ্গে হেইও বলে এক হাঁচকা টানে তুলে নিয়ে গুরুচরণ আর হরিচরণের সে কি দৌড়! মাঠ ঘাট পেরিয়ে ঝোপঝাড় ভেঙে পড়ি কি মরি করে ছুটতে ছুটতে গিয়ে দড়াম করে ফেলল থানায়, একেবারে বাঘের সামনে। বড়বাবু চায়ের দোকানের বেঞ্চে বসে পাউরুটি আর মিঠে করা চা খেতে খেতে তার হাত আর পায়ের নিমক হারামির কথা ভাবতে ভাবতে মনে মনে ফুঁসছিল সে। থানা পুলিশকে বিশ্বাস কি? ওই তো জিজ্ঞেস করেছিল বউটাকে মেরে পুঁতে দিয়েছে কিনা। যদি ফাটকে পুড়ে ফাঁসির মামলা দিত, বরাজ্জোর বেঁচে গেছে সে বাপ। নবগঞ্জের বিউটি সেলুনে হেয়ার আর্টিস্ট ভূপতি গায়েন শৌখিন মানুষ, সিল্কের পাঞ্জাবি পরে, জর্দা পান খায়, মাথায় উত্তম ছাটের চুল, পাশে এসে বসে ভারী আহ্লাদ গলায় বলল, তোমার নাকি বউ পালিয়েছে? গোকুল তেতো গলায় বলল, তাতে তোমার কি? হ্যাঁ, আহা চড়ছো কেন ভায়া, কথাটা পেঁচিয়ে ধরো না, আমার 3বার গেছে কি না। অবাক হয়ে গোকুল বলে, তোমার একটা বউ 3বার পালিয়েছে? আরে রামো, আমি সেরকম বান্দাই নই যে পালানো বউকে আবার ধরে বেঁধে ফিরিয়ে আনবো। একটা নয় হে,
আমার 3 বউ পালিয়েছে ওই একবার করেই। তা তোমার বউরা পালায় কেন? আমার দোষ নেই বলছি না, মেজাজটা একটু চড়া, চট করে গায়ে হাত উঠে যায় আর কি। কি করব বলো, আমাদের মতো মনীষীদের রাগ দেখানোর তো ওই একটাই জায়গা, আর কারো গায়ে হাত তুললে কি ছেড়ে কথা কইবে? তা আমার বিবিরা সব ফুলের ঘায়ে মূর্ছা যেত। 3বার বউ পালানোর পর দেখলাম আমার সংসার পাতাই হয়ে উঠছে না। ঘরে একজন পাকাপোক্ত গিন্নিবান্নি না থাকলে কি লক্ষ্মীশ্রী আসে? বউ হলো সংসারের নোঙর, নইলে সংসার ভেসে যায়, তাই কি না? তুমিই বলো। তারপর বুদ্ধি করে একজন মাঝবয়সী বিধবাকে বিয়ে করে এনেছিলাম। ভাবলাম গড়ানে বয়স তো, এ আর পালাবে না। পালায়নি তো, সেই দুঃখের কথাই বলছি। না, এ পালায়নি, কিন্তু পালালেই ভালো হতো ভাই। কেন বলো তো? সে আর বলো না, গলদা চিংড়ি আমার বড় লোভের জিনিস, ওই দিয়েই 1 কাঠা চালের ভাত উঠে যায়। কিন্তু জানোই তো ভায়া, ও জিনিসের দামের চোটে আমাদের ঘাম ছোটে। তাই একদিন বুক বেঁধে এসপার ওসপার করে কষ্টে সৃষ্টে গোটা কয়েক এনে ফেলেছিলাম। মাগি রাধেও ভালো, কিন্তু সেদিন মোবাইলে কার সঙ্গে কথা কইতে গিয়ে এমন মজেছিল যে মাছ পুড়ে ঝামা। মাথায় রক্ত উঠে কিনা বলো, দিয়েছিলাম গোটা 2 ঠোকনা। সেটা তেমন ধর্তব্যের মধ্যেও নয়, কিন্তু পরদিন সকালেই গোটা 2 হুমদো হুমদো ছেলে বাড়ি বয়ে এসে আমার উপর চড়াও হলো। সে কি মার রে বাবা, আড়ং ধোলাই যাকে বলে। দিন 2 বিছানা ছেড়ে উঠতে পারিনি। তারা গুন্ডা নাকি? গুন্ডা তো বটেই, তবে তাদের একজন আমার বউয়েরই ছেলে, আগের পক্ষের। তোমার বউয়ের আবার ছেলেও ছিল নাকি? তা আগে জানতে না? জানবো না কেন? বলেছিল বটে তার ছেলে মাসির কাছে থাকে, মাসি নাকি তাকে পুষি নিয়েছে। সে যে এমন সন্ডামার্কা ছেলে তাকে জানতো। শাসিয়ে গেছে, কোনো গড়বড় হলে খুন করে রেখে যাবে। তারপর থেকে বড় ভয়ে ভয়ে আছি ভাই, টু শব্দটাও করতে পারি না। এখন বউয়ের হাতেই লাগাম, তার হাতেই রাজ্যপাট। আমি মিউ মিউ করে টিকে আছি। এখন এই মাগি পালালেই আমি বাঁচি, কিন্তু আমার কি আর তোমার মতো কপাল যে বউ পালাবে? গম্ভীর হয়ে বলে, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। থাকি আর যায়নি নাকি? গিয়ে শুনি আমার আগেই ওই মাগির তরফে বধূ নির্যাতনের নালিশ ঠুকে রেখেছে। আগের পক্ষের বরটা যে পুলিশের কনস্টেবল ছিল সেটাও জানা ছিল নাকি না। যেতেই খপ করে ধরে ফাটকে পুড়ে দিল। এখন জামিনে খালাস আছি ভাই, মাঝে মাঝেই হাজিরা দিতে হয়। তা তোমার কেসটা কি বলো তো? মারধর করতে নাকি? আরে সেরকম কিছু নয়, বেশ কিছুদিন ধরে একটা নাকছাবি গড়িয়ে দেওয়ার জন্য ঘ্যানঘ্যান করছিল বড্ড। জ্বালাতন হয়ে একদিন একটা আলতো করে ঠোকনা দিয়েছিলাম আর কি। হঠাৎ পশুপতির চাপা হুঙ্কার শোনা গেল, মিথ্যুক মিথ্যুক, মাত্র একটা ঠোকা? গোকুল তাড়াতাড়ি বলে উঠল, একটা নয়, ঠিক হিসেব নেই, 2-4টে হবে বোধ হয়। গুরুচরণও ফোঁস করে উঠল, আর লাথি? লাথি মারনি বদমাস কোথাকার? সেই পাপটা তো আমাকে দিয়েই করিয়েছিলে। ভূপতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আসি ভাই, থানায় হাজিরা দিয়ে তবে গিয়ে সেলুন খুলতে হবে। গোকুল উঠে চায়ের দাম মেটাতে যাচ্ছিল, হঠাৎ তার ডান পাটা পিছন দিক থেকে উঠে গোড়ালি দিয়ে ক্যাত করে তার পাছায় একটা গুঁতো মেরে বলে, লাথির কথাটা কবুল করলে না যে বড়? গোকুল আতঙ্কিত হয়ে বলে, সব কথা কি অত ছড়াতে আছে ভাই? আচ্ছা, না হয় পরের বার দেখা হলে বলে দেবো ক্ষণ। নাইট ডিউটিটাই কি নষ্টের গোড়া? ওই রন্ধ্রপথেই কি কালনাগিনী গোবিন্দ এসে প্রবেশ করেছিল? গোকুলের ওটাই ধারণা। মদন খটিক শালির বিয়েতে শ্বশুরবাড়ি গেছে, 7 দিন নাইট ডিউটি পড়েছে গোকুলের। সে আর যদু ঘরামি গুদামের বাইরে একটা বেঞ্চিতে বসে লাঠি হাতে ডিউটি দিচ্ছিল। কাজ তেমন কঠিন কিছু নয়, গল্প স্বল্প করা আর মাঝে মাঝে ঢুলুনি। খাটুনি কিছু নেই, শুধু বসে থাকা।
আর বসে থাকতে কার না ভালো লাগে। যদু বলছিল, দেখ গোকলো, গোবিন্দকে কিন্তু আমার তেমন বদলোক বলে কখনো মনে হয়নি। বউটা মরে যাওয়ার পর একটু কেমন যেন ধারা হয়ে গিয়েছিল, সাধু সাধু ভাব, যেন জগৎ সংসারে আর মন নেই কো। গোকুল ফুঁসে উঠে বলল, সে আমারও মনে হয়েছিল, তবে মুনিনাঞ্চ মতিভ্রম। করালি কাষ্ঠ নিজের চোখে তাদের যেতে দেখেছে, রেল স্টেশনের বেঞ্চিতে পাশাপাশি বসেছিল। তা অবশ্য ঠিক, আর তোর বউটারও বেশ চটক আছে, ওই জন্য তো কাউকে বিশ্বাস নেই। ভোরবেলায় সবে ঘরে ফিরেছে, দাঁতনটাও করতে পারেনি। এক সেপাই বাবাজি এসে হাজির, কঠিন গলায় বলল, চল, একটা লাশ আইডেন্টিফাই করতে হবে। লাশটা যদি তোর বউয়ের হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আতঙ্কিত হয়ে গোকুল বলে, না সেপাইজি, আমি কিচ্ছু করিনি। তা বললে কি চলে? আজকালকার বউ খুন হলেই বরকে ধরার নিয়ম, যাবজ্জীবন না হলে ফাঁসি। দুরু দুরু বুকে কেঁপে কেঁপে ভগবানকে ডাকতে ডাকতে মর্গে হাজির হলো গোকুল। দেখলো একটা মোটাসোটা মাঝবয়সী মেয়ে মানুষের লাশ। বড় একটা শ্বাস বেরিয়ে এলো বুক থেকে। আজ্ঞে, এ আমার বউ নয়। ভালো করে দেখে বল, মাথায় কুড়ুল দিয়ে মারা হয়েছে, এ তোরই হাতের কাজ, ভালো করে দেখ। আগে দেখেছি, আমার বউ এর চেয়ে অনেক ভালো দেখতে, বয়সও এত নয়। পরে যদি প্রমাণ হয় যে মিথ্যে কথা বলেছিস তাহলে কিন্তু মা কালীর দিব্যি, এ তিত্তিরি নয়। 7 দিনে আরও 3-3টে মেয়ে মানুষের লাশ মর্গে গিয়ে দেখতে হলো তাকে। বরাত জোরে তারা কেউ তিত্তিরির ধারে কাছেও নয়। যদিও সেপাই পরেশ দাস খুব চাপাচাপি করছিল কবুল করতে, এখন স্বীকার করছিস না, পরে কিন্তু পস্তাবি। 3-3টে লাশের মধ্যে যদি একটাও তোর বউয়ের হয় তখন কিন্তু বুঝতে পারবি। দিন 7 বাদে আবার থানা থেকে হাজির হওয়ার হুকুম হলো। বড়বাবু চোখ পাকিয়ে বললেন, পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা, চাপকে লাল করে দেবো হারামজাদা। ভয়ে কাঠ আর বাক্যহারা হয়ে সরু হয়ে দাঁড়িয়ে রইল গোকুল। মাথা ঝিমঝিম। ভগবানও তার মতো মনুষ্যের পক্ষে নেই, থাকার কথা নয়। বড়বাবু কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দিয়ে তাকে ভস্মীভূত করার পর বললেন, আমাদের কাছে খবর আছে, গোবিন্দ পুরকাইত কাশী বা বৃন্দাবন গেছে, তার সঙ্গে তোর বা আর কারো বউই নেই। পুলিশের কাছে মিছে কথা বলার জন্য তোর কি হতে পারে জানিস? গোকুল ভ্যাক করে কেঁদে ফেলে বলে ওঠে, করালি কাষ্ঠ যে নিজের চোখে তেতের স্টেশনের বেঞ্চিতে বসে থাকতে দেখেছে। বড়বাবু বাঘের মতো গর্জন করে উঠলেন, ফের মিছে কথা, ছাল চামড়া ছাড়িয়ে নেব শুয়োরের বাচ্চা। বল, বউটাকে কোথায় গুম করেছিস? 7 দিনের মধ্যে যদি কবুল না করিস তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। বাপের বাড়ি যায়নি, আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি, মোবাইল বন্ধ, তবে কি বউটা হাওয়া হয়ে গেল? খুন করে কোথায় পুঁতে রেখেছিস? নাকি কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিস তুই? তা তুই ছাড়া আর কে জানে? মাইরি না বড়বাবু, মা কালীর দিব্যি। দূর হ সামনে থেকে। 7 দিনের মধ্যে তোর বউয়ের খবর যদি না পাই তবে খুনের দায়ে তোকেই পাকড়াও করব, মনে থাকে যেন। এই যে উল্টো প্যাচে পড়া গেল। ভগবান, এখন তাকেই খুঁজে বের করতে হবে। বউ কোথায় গেল? এ জানলে কোন শালা থানায় আসতো? নিমক হারাম পশুপতি, হারে হারামজাদা বিষ্ণুপদ, মিটমিটে শয়তান গুরুচরণ আর পাজির পয়জার হরিচরণ মিলে তার বেঁচে থাকাটাই কেরোসিন করে দিয়েছে। হয়রান হয়ে বাড়ি ফিরে ওর স্বস্তিও নেই। 4টি খেয়ে একটু গড়িয়ে নেবে বলে বিছানায় সবে শুয়েছে, অমনি পশুপতি আর বিষ্ণুপদ দুজনে মিলে তার গলা টিপে ধরল। শুয়ে আরাম করছো যে বড়, এই কি তোমার আরামের সময়? বউটা কোথায় গেল, কোথায় পড়লো না মরলো তার ঠিক নেই, এই কি চোখ মটকাবার মতো আরাম করার মতো মৌকা পেয়েছো? ওঠো ওঠো, উঠে পড়ো, ভেবে দেখো তার কোনো সই বা বান্ধবীর কথা মনে পড়ে কি না। বাপের বাড়ি না গিয়ে থাকলে কোথাও তো একটা যাবে, ভাবো ভাবো, কষে ভাবো দেখি কিছু মনে পড়ে কি না। গলায় টিপুনুর চোটে আ করে চোখ উল্টানোর দশা হলো গোকুলের। হাঁপাতে হাঁপাতে উঠে বসে বলল, আমাকে মারবি নাকি?
আমাকে মারলে তো তোরাও মরবি। চারজনে সমস্বরে বলে উঠল, তাতে কুছ পরোয়া নেই, আমাদের মরাটা তুচ্ছ, তোমার মরাটাই আসল। ওরে বাবা, দাঁড়া বাপু দাঁড়া, একটু ভাবতে দে। ভাবো ভাবো, খুব তলিয়ে ভাবো দিকি, নইলে কিন্তু হুজ্জত হতেই থাকবে। আমরা বড় ভালো লোক নই, এই বলে রাখছি। সেটা বুঝতে আর বাকি নেই গোকুলের। ভয়ে তার কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শত্রুদের সঙ্গে সারা জীবন বাস করতে হবে ভাবলেই যেন আঁচ শুকিয়ে যায় তার। উঠে আসনপিড়ি হয়ে বসে চক্ষু বুজে শিরদাঁড়া সোজা করে সত্যিই ভাবতে বসল গোকুল। প্রথমটায় কিছুই মনে পড়ছিল না, শুধু ধু ধু, তারপর আরও ধুধু। 3 নম্বর ধুধুর পরে একটা আবছা মতো নাম মনে পড়ল বটে, শেফালি। পশুপতি ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে বলল, শুধু শেফালিতে কি হবে? আগু পিছু কি কিছু নেই? ঠিক মতো মন দাও, আরও ডুব দাও, হে গভীরে ডুব দাও। এই দিচ্ছি। চড়টা অত জোরে মারার কি খুব দরকার ছিল? আর একটু আস্তে আলতো করেও তো মারতে পারতে। চেষ্টা করছি, দেখছো তো। এ হলো শঠে শঠাং। ভাবতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ো, যাতে না পড়ো তার জন্যই ওই ব্যবস্থা। বুঝেছি বলে ফের ভাবনায় ডুব দিল গোকুল। খানিকটা তলিয়ে গিয়ে ডুবুরির মতো হাতড়াতে হাতড়াতে হঠাৎ গুণ শব্দটা সে পেয়ে ভুস করে উঠে এলো। হেঁকে বলল, পেয়েছি, হে, মেয়েটার নাম শেফালি গুণ, তার খুব আদরের সই। শেফালির কথা শুরু হলে তাকে আর থামানো যেত না। বিষ্ণুপদ তার ঘাড় ধরে একটা ঝাঁকুনি মেরে বলল, আরও ভাবো, আরও তলিয়ে একেবারে গভীরে চলে যাও। তা গোকুল একটা কোঁত পেরে ফের তলিয়ে গেল এবং অনেকক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে উঠে এসে বলল, হয়েছে, হে হয়েছে, পেয়েছি। তার খুব পেয়ারের সই হলো শেফালি গুণ, তার বিয়ে হয়েছে গাংপুরে। পশুপতি গম্ভীর গলায় বলে, বরের নামটা বলবে কে? তোমার বাবা? গোকুল কাতর গলায় বলে, দাঁড়াও বাপু দাঁড়াও, শেফালির বরের নাম মনে করা কি অত সোজা কথা? সময় লাগবে। সময়ের কিন্তু দাম আছে, মনে রেখো। এখন আবার ডুব দাও, মনে না পড়া পর্যন্ত আর মুখ দেখিও না। তাই হবে বাপু। তিত্তিরি খুব বকবক করতে ভালোবাসে। কত যে তার ছেলেবেলার গল্প করত তার হিসেব নেই। গোকুল খানিক শুনতো, শুনতে শুনতে ঘুমিয়েও পড়তো। শেফালির বরের নামটাও শুনে থাকবে, শোনারই কথা, কিন্তু মনে পড়বে কি? মনে না পড়লে তো বিপদ। তাই গোকুল এবার এমন ডুব দিল যে ভেসে ওঠার নামই নেই। ঘণ্টাখানেক পার করে যখন ফের ভেসে উঠল গোকুল, তখন তার মুখে বিজয়ীর হাসি। একগাল হেসে বলল, মনে পড়েছে হে, শেফালির বর হলো গে বিনোদ গুণ, গাংপুরের মস্ত পাইকার, হুলস্থুল অবস্থা, মেলা টাকা। বিষ্ণুপদ তার বাগালে একটা ঠোকনা মেরে বলল, বিনোদের টাকার খোতেনে আমাদের কি দরকার? আমরা কি সেখানে ডাকাতি করতে যাচ্ছি? গুরুচরণ নিচ থেকে হাঁক মেরে বলল, গাংপুরের বাস খালের ওপারে শম্ভুগঞ্জ থেকে ছাড়ে, এখন একটা সকাল 6টায় আর একটা দুপুর 1টায়। সাঁকোটা ভেঙে যে পড়েছে গত বছর, এখনও সারানো হয়নি। হেঁটে খাল পেরিয়ে বাস ধরতে হবে ভাই সকল, তোমরা রাজি তো? সঙ্গে সঙ্গে পশুপতি, বিষ্ণুপদ আর হরিচরণ এক বাক্যে বলে উঠল, রাজি রাজি। এরা যে তার পরামর্শ নিল না, গ্রাহ্যই করল না তাকে, তার জন্য একটু গাল ফুলল গোকুলের। তবে সে ভয়ে আর রাগ কাটল না। যা হচ্ছে হোক। হঠাৎ পশুপতি বলে ওঠে, তা বলে খালি হাতে যাবে নাকি? নাকছাবি হবে না? বিষ্ণুপদ বলে, হবে না মানে? ঘাড়ে হবে, এক্ষুনি নগেন শ্যাকরার কাছে যাওয়া যাক। গোকুল খুব ভদ্রভাবে নরম করে বলে, আচ্ছা, অত তাড়াহুড়োর কি আছে, সে আসুক না, তখন দেখা যাবে। পাগল নাকি? শুভস্য শীঘ্রম। অগত্যা গোকুলকে উঠতে হলো, নগেন শ্যাকরার কাছে যেতে হলো, নাকছাবি কিনতে হলো। গেল একগাদা টাকা গচ্চা। তারপরও পশুপতি আর বিষ্ণুপদের ঝুলোঝুলিতে একখানা ঝলমলে দেখে শাড়িও খরিদ করতে হলো তাকে। কি যে হচ্ছে এসব!
এ তো নাকে দড়ি দিয়ে ঘোরানো, কিন্তু গোকুল বেচারা রিব করেই বা কি? ভোর 4টের সময়ই তাকে টেনে তুলল দুই পাষণ্ড, পশুপতি আর বিষ্ণুপদ। অন্ধকার থাকতেই দাঁতন করা আর স্নান সেরে নিয়ে হাপুস হুপুস করে 4টি পান্তা গিলেই বেরিয়ে পড়তে হলো। হেদের জন্য তর সয় না। সে একবার বলার চেষ্টা করেছিল, ওরে বাপু, অত তাড়াহুড়োর কিছু নেই, বাসের এখনো ঢের দেরি। কিন্তু কে শোনে কার কথা? খালের হাঁটুভর জল পেরিয়ে যখন শম্ভুগঞ্জের বাস আড্ডায় পৌঁছালো, তখন 5:15টাও বাজেনি। তাড়াহুড়োয় হাঁপ ধরার মতো অবস্থা গোকুলের। বুকে একটু দূরদূরণীয় হচ্ছে। গাংপুরে গিয়ে কী হবে কে জানে। তিত্তিরিকে না পাওয়া গেলে বড়বাবু কি ছেড়ে কথা কইবেন? কপালে কি আছে যে কে জানে। গাংপুরের বিনোদ গুণের বাড়ি বিশাল। ঢুকলেই নিজেকে ভারী গরিব বলে মনে হয়। ঢুকতে একটু বাঁধো বাঁধো ঠেকছিলও বটে গোকুলের, কিন্তু গুরুচরণ আর হরিচরণের সঙ্গে কি পারা যায়? একেবারে তাকে কাঁধে করে নিয়ে ভিতর বাড়িতে দাঁড় করিয়ে দিল। গোকুলের হাত পা ভয়ে কাঠ। গাংপুরে বিনোদগুণদের বিশাল বাড়ি। ঢুকলেই নিজেকে ভারী গরিব বলে মনে হয়। ঢুকতে একটু বাঁধো বাঁধো ঠেকছিলও বটে গোকুলের, কিন্তু গুরুচরণ আর হরিচরণের সঙ্গে কি পারা যায়? একেবারে তাকে কাঁধে করে নিয়ে ভিতর বাড়িতে দাঁড় করিয়ে দিল। গোকুলের হাত পা ভয়ে কাঠ। খবর হতে দেরি হলো না। একটা বেশ সুন্দর মতো মোটাসোটা মেয়ে এসে ভ্রু কুঁচকে বলল, এই যে বৌঠাঙানো বীর। সেই তো নাকে খত দিয়ে আসতেই হলো। এখন বীরপনা কোথায়? গোকুলকে কিছু করতে হলো না। আপনা থেকেই পশুপতি আর বিষ্ণুপদ খপ করে লাফ মেরে উঠে তার দুকান ধরে দুটো বাঁদরের মতো ঝুলে পড়ল। আর তার জিভ আপনা থেকেই বেরিয়ে পড়ল মা কালীর মতো। তাই দেখে রাগন্ত মেয়েটা ফিক করে হেসেও ফেলল। বলল, হয়েছে হয়েছে, আর আমার সামনে নিজের কান ধরতে হবে না। কিন্তু মশাই, আপনি নাকি গোবিন্দদার নামে কুচ্ছা গেয়ে বেড়ান। ছি ছি, আপনার লজ্জা হয় না? গোবিন্দদা তো আপনাকে বন্ধু লোক বলেই শুনছিলাম। অমন ভালো মানুষটাকে আপনি সন্দেহ করলেন? আর আমার সই কি তেমন মেয়ে? আপনি গায়ে হাত তুলেছিলেন বলে গোবিন্দ তাকে সঙ্গে করে এনে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। পশুপতি তার ডান দিকের পেটে একটা গুঁতো দিতেই সে কাঁদো কাঁদো হয়ে বলল, ভুল হয়ে গেছে বোন, আর জীবনে কোনো দিন এমন হবে না। শেফালি বলে, কথাটা মনে থাকে যেন। এরপরে কিছু হলে আমার সই কিন্তু আর ফেরত যাবে না। এখনও যাবে কিনা জানি না, গেলে বাড়িতেই মরাবার থেকে যাবে। বলে ভিতর বাড়ির দিকে মুখ উঁচু করে উঁচু গলায় ডাকলো, ওরে তিত্তিরি, আয়, কে এসেছে দেখ দেখ। তিত্তিরি এসে দাঁড়ালো। মুখে আষাঢ়ের মেঘ, চোখে বিদ্যুতের শিখা। নিজে থেকেই কিছু করতে হলো না গোকুলকে। গুরুচরণ আর হরিচরণও যা করার করল। হাঁটু ভেঙে গদাম করে মাটিতে ফেলল। আর পশুপতি এবং বিষ্ণুপদ মিলে তাকে ছেঁচড়ে টেনে নিয়ে চলল বিল একেবারে তিত্তিরির পায়ের উপর। হাউ হাউ করে কান্নাকাটাও কোথায় যেন ঘাপটি মেরেছিল। এই সুযোগে কিছু বেরিয়ে এলো। তিত্তিরি আতকে উঠে দুপা পিছিয়ে গিয়ে আর্তনাদ করে উঠল, করো কি, করো কি, আমার যে পাপ হবে। শেফালি বলে, ওরে, কেষ্ট ঠাকুরও তো রাধারানীর পা ধরেছিল, পাপ কেন হবে? একটু ধরুক না। পা ধরাধরিতে তিত্তিরির মুখের মেঘটা একটু একটু করে হালকা হয়েছিল, কিন্তু গোকুলের হাত আর পায়ের বাড়াবাড়ির কথাও বলতে হয়। পায়ে ধরা যখন হয়েই গেছে, তখন আবার কান ধরে উঠবস করারও কি দরকার ছিল? গোকুলকে গ্রাহ্যও না করে পশুপতি আর বিষ্ণুপদ ফের তার দোকান ধরে ঝুলে পড়ল। গুরুচরণ আর হরিচরণ তাকে উঠবস করাতে লাগলো। তাও 2-4 বার নয়, মোটামুটি 20 বার। সোজা কথা, তবে তাদের তিত্তিরির মুখের থমথমে ভাবটাও উধাও হলো। এরপর থলি থেকে যখন নাকছাবি আর শাড়ি বেরোলো, তখন মেঘের কোলে সূর্যির মতো একচিলতে হাসি। এসব বিবিধ হেনাস্থার পর
অবশ্য খাতির যত্নও কিছু কম হলো না গোকুলের। প্রথমে মোহনভোগ আর লুচি, সঙ্গে 5 রকমের মিষ্টি। দুপুরে সরু চালের ভাত, নারকেল আর সর্ষে দিয়ে মানকচু বাটা, মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, রুই মাছের ঝোল, কই পাতুরি, দই আর মিষ্টি। ফেরার সময় 3টের বাসটা ধরে ফেলল তারা। সে আর তিত্তিরি, গোকুলের হাতে তিত্তিরির সুটকেস আর একটা পুটুলি। কথাবার্তা তেমন হচ্ছিল না, একটু লজ্জা লজ্জা ভাব দুজনেরই, যেন নতুন বিয়ের বর বউ। তবে তাকাতাকি, লজ্জায় চোখ নামিয়ে নেওয়া, এসব হচ্ছিল বটে। শম্ভুগঞ্জে খালধারে আসতেই পশুপতি ধমকে ওঠে, বলি বউটাকে জল ভেঙে হেঁটে খাল পার হবে নাকি? শেষে ঠান্ডা লেগে যাবে যে, কোলে তুলে পার করাও। আহা, আমার হাতে মালপত্র যে রয়েছে দেখছো না? ওই তো মাল বওয়ার জন্য পটল বৈরাগী দাঁড়িয়ে রয়েছে। 10 টাকা ফেলে দাও, মোট বয়ে দেবে। তো তাই সই। কিন্তু তিত্তিরিকে পাঁজা কোলা করে তুলতেই সে রাগ করে বলে, হচ্ছেটা কি? 5 জনে দেখলে কি বলবে গো? উপায় নেই বউ, আমার হুকুম জারি হয়েছে যে। তিত্তিরি মুখ লুকিয়ে বলে, মরণ। সূর্য ডুবু করে তারা ঘরে ফিরল। ঘরটা এখন আঁধার হওয়ারই কথা, কিন্তু ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গোকুল দেখে চারদিক যেন আলোয় আলোয় ভরে আছে। অনেক প্রজাপতি ওড়াউড়ি করছে, মৌমাছি গুনগুন করতে লেগেছে, ফুলের সুবাস আসছে কোথা থেকে। বউ ঘরে এলে এরকমই হয় বুঝি। এতদিন খেয়াল করেনি তো সে। মনের ভুলে হঠাৎ সে তার বউকে একটা চুমু খেয়ে ফেলল। তখনই শুনতে পেল তার শত্রুর বলাবলি করছে, কেমন বেহায়া দেখেছ? লাজ লজ্জার বালাই নেই, 5 জনের সামনে ওসব করতে আছে। গোকুলও চাপা গলায় বলে, 100 বার করব, 1000 বার করব, তোদের বাবার কি। নমস্কার।